গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। কেমন চলছে তোমাদের দিনকাল? আচ্ছা, আশা করি ভালো চলছে। যেহেতু তোমরা আজকে আমার এই ভিডিও দেখতেছো, অর্থাৎ আমি ধরে নিতেই পারি যে তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস খুব ভালো মতোই জানি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু জেনারেল নলেজের ভূমিকা অপরিসীম। ঠিক আছে, 10টা কোশ্চেন থাকবে, তোমার 10টা কোশ্চেন থেকে আমার 10টা অ্যান্সার করতে হবে, এন্ড ডেফিনেটলি এখানেও যদি ভুল যায় মাইনাস মার্কিং থাকবে। এন্ড কাইন্ড অফ বলা যায় তোমার চান্স পাওয়া আর না পাওয়ার মাঝখানে এই 10টা প্রশ্ন কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আমরা এই জেনারেল নলেজ রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমার পরিচয় দিয়ে নেই, যেহেতু আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা সাথে আমার পরিচয়টা একটু জড়িত আছে ওতপ্রোত ভাবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি হচ্ছে কি মোহাম্মদ শাহরিয়ার আল হাসান, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, থার্ড ইয়ার, এবং আইসিএসবি গ্রিন কার্ড হোল্ডার ইন আর্মি মেডিকেল কোর। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু আমি আমার পরিচয় দিলাম, তোমাদের সাথেও ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, পরিচিত আমরা হব। তাহলে এখন পরবর্তী আমরা আমাদের টপিক রিলেটেড আলোচনাটা শুরু করতে পারি। ঠিক আছে, কেন বললাম আজকের বিষয়টা আমার সাথে একটু জড়িত, সেটার কারণ হচ্ছে আজকে আমাদের টপিকই হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র বিভাগ। ঠিক আছে, এখন বাংলাদেশের প্রতিরক্ষা বলতে আমাদের মাথায় সবার প্রথমে কি আসে? অবশ্যই সেনাবাহিনী, তারপর বিমান বাহিনী, তারপর হচ্ছে কি নৌবাহিনী। ঠিক আছে, তো তোমরা সঠিক ধরতে পেরেছো, আজকে আমাদের পড়ার মূল বিষয়বস্তু হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তাহলে প্রথমেই চলে আসো, আমরা যেতে পারি সেনাবাহিনীতে। ঠিক আছে, আচ্ছা, সেনাবাহিনীতে যাওয়ার আগে আমরা দেখতে পারতেছি বাংলাদেশ সশস্ত্র বাহিনী, তোমাদেরকে এইমাত্র আমি যেটা বললাম যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তিন বাহিনীতে ভাগ করা হয়। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখানে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অপেক্ষা করতেছে সেটা হচ্ছে গিয়ে 1971 সালের 21শে নভেম্বর আমার কি গঠিত হয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিন্তু গঠন করা হয়, এবং এই 21শে নভেম্বরকেই তোমার সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য, এবং স্পেশালি যারা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের জন্য অ্যাডমিশন টেস্ট দিবা, যেটা কিনা আলাদা হয়, তাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ আজকের টপিকটা। এছাড়া বিসিএস বলো, আরো অনেক কিছু আছে যেটার জন্য হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এই জিনিস তোমরা ফিল করতে পারবা যে সকল ছেলেমেয়েরই কিন্তু একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ বাবা মা হয়তো ডিফেন্সে আছেন, এরকম তোমরা অনেকেই আছো, তাও থাকতে পারে, কিন্তু সবারই কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আচ্ছা আমরা একবার হলেও চেষ্টা করবো, আমরা একবার হলেও এই ডিফেন্সের পরীক্ষাটা দিয়ে দেখবো। ঠিক আছে, তো ডিফেন্সের পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো অথবা দেওয়ার প্ল্যান করতেছো, তাহলে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্মির পরীক্ষা দিতে হলে সেখানে কিন্তু আমার সাধারণ জ্ঞান থাকে। ঠিক আছে, তো ডেফিনেটলি সাধারণ জ্ঞান আর্মির পরীক্ষায় তো আর্মি রিলেটেড কোশ্চেনই বেশি করবে, তাই না? আর্মি, এয়ারফোর্স বা নেভি, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন। ওকে, তাহলে আজকের বিষয়টা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। এটা আমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের জন্য তো আরো ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের কিসের জন্য, হ্যাঁ, যে তোমার ইয়া সশস্ত্র বাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই কোশ্চেনের সবচেয়ে পপুলার একটা কোশ্চেন, এটা প্রায় সময় আসে যে আমার কত সালে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়, বা সশস্ত্র বাহিনী কত সালে গঠিত হয় বা কবে গঠিত হয়? 21শে নভেম্বর 1971। এই সম্পর্কিত তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে পারি, সেই কথাটা হচ্ছে গিয়ে যে এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কিন্তু একটা মেলা। ঠিক আছে, তোমরা যদি ঢাকায় থেকে থাকো অথবা হচ্ছে গিয়ে এই ক্যান্টনমেন্টের দিকে তোমাদের যদি বাসা হয়ে থাকে কারো, তাহলে অবশ্যই তোমরা এই সশস্ত্র বাহিনী মেলাতে একবার না একবার হলেও গিয়েছো, তোমার প্যারেন্টস এর সাথে হোক বা নিজে গেলেও হোক। ঠিক আছে, এখানে আমরা মোটামুটি এর সাথে পরিচিত। আর এই সশস্ত্র বাহিনী মেলাটা কিন্তু খুবই মজাদার একটা মেলা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখতে পারবা, স্পেশালি সবগুলো বাহিনীর আলাদা আলাদা টেন্ট থাকে, তো তো তারা নিজেদের মতো করে সাজায় যে তাদের ইন্টারনাল কি কি, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপর হচ্ছে কি তোমাদের আহ সেনাবাহিনী, সবার কিন্তু আলাদা আলাদা করে এক একটা করে স্টল থাকে। একটা না, অনেক বড় একটা মেলা হয়। ঠিক আছে, আচ্ছা, আসো এখন আমরা পরবর্তীতে যাই, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের অধীনে 19টি কার্যকর বিভাগ নিয়ে গঠিত। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস অ্যাড করব যে তোমরা খুব ভালো মতোই জানো যে আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালক হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি। ঠিক আছে, যে তার হাতেই কিন্তু সশস্ত্র বাহিনী রিলেটেড সকল ক্ষমতা থাকে। ওকে, এবার খেয়াল করো যে সেনাবাহিনী, নৌবাহিনী আর হচ্ছে বিমান বাহিনী। আমরা খুব ভালো মতোই জানি সেনাবাহিনী কি তোমার হচ্ছে গিয়ে আমার স্থল ভিত্তিক প্রতিরক্ষা প্রদান করে, নৌবাহিনী হচ্ছে সমুদ্র ভিত্তিক প্রতিরক্ষা প্রদান করে, বিমান বাহিনী হচ্ছে তোমার আকাশ সুরক্ষায় নিয়োজিত। ঠিক আছে। ওকে, এরপর পরবর্তী আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে কি ইন ডিটেলস আমরা একটু জানবো, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন খেয়াল করো বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু পাকিস্তান আমলে বা শুরুর দিকে নাম কি ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ঠিক আছে, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে প্রতিষ্ঠা করেন মেজর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। ঠিক আছে, পরবর্তীতে এটার নামকরণ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী। ওকে, স্লোগান আমরা জানি যে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশ স্তরে। এই স্লোগানটা তোমরা যদি ক্যান্টনমেন্টের আশপাশ দিয়ে যেও থাকো, বিভিন্ন দেখবে যে বিল্ডিং এর উপরে বড় করে লেখা আছে। ঠিক আছে, যে নিয়ন লাইটে কালার করে, নিয়ন লাইটটা খুবই সুন্দর এলইডি লাইটে তোমার থেকে লেখা থাকে যে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। ঠিক আছে, এরপরে আসো সদর দপ্তর দপ্তর আমরা খুব ভালো মতোই জানি, যেটা হচ্ছে ঢাকা সেনানিবাস। ঠিক আছে, এরপর মোট সেনানিবাস আছে আমাদের কয়টা? 31টা। ঠিক আছে, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে ছড়ানো ছিটানো। আচ্ছা, এখন বীর শ্রেষ্ঠ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে বীর শ্রেষ্ঠ কারা আছেন এবং হচ্ছে গিয়ে তাদের মধ্যে কয়জন সেনাবাহিনী, কয়জন নৌবাহিনী, তারপর কয়জন হচ্ছে গিয়ে আমার বিমান বাহিনী, এটা কিন্তু জানতে হবে। তো তার মধ্যে আমরা দেখতে পারতেছি যে 3জন কিন্তু আমাদের কোথা থেকে? সেনাবাহিনী থেকে। ঠিক আছে, কারা কারা? তোমার হচ্ছে গিয়ে সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং হচ্ছে গিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ঠিক আছে, তাহলে এনারা আমাদের কি, এনারা হচ্ছেন গিয়ে বীরশ্রেষ্ঠ যারা সেনাবাহিনী থেকে। আচ্ছা, এরপরে আসো খেয়াল করো পরবর্তীতে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্ক। ঠিক আছে, সর্বোচ্চ র্যাঙ্ক বাংলাদেশে এখন পর্যন্ত জেনারেল, যেটা হচ্ছে আমাদের চিফ চিফ অফ আর্মি। ঠিক আছে, আর্মি চিফের র্যাঙ্কই জেনারেল, কিন্তু পৃথিবীতে যদি আমি বলি তাহলে ফিল্ড মার্শাল হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্ক, এটা হচ্ছে পৃথিবীতে। ঠিক আছে, যেটা কিনা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ অর্জন করতে পারেন। আচ্ছা, প্রথম জেনারেল ছিলেন কি? জেনারেল মেজর আতাউর গনি, সরি, মেজর জেনারেল আতাউল গনি ওসমানী। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পারতেছি একমাত্র মিলিটারি একাডেমি। হ্যাঁ, তোমরা খুব ভালো মতোই জানো মিলিটারি একাডেমি, বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে BMA, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গিয়ে আমাদের চট্টগ্রামের ভাটিয়ারীতে। ঠিক আছে, চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত। আচ্ছা, ইনশাল্লাহ একদিন যদি সুযোগ হয়, আমার তোমার সবারই, আমরা একদিন এখানে যাব। ওকে, আচ্ছা, দোয়া রাখবা। এরপরে আসো নেক্সটে কি আসতেছে, যে একমাত্র অস্ত্র তৈরির কারখানা কোথায়? গাজীপুরে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এটা তোমাদেরকে ভালো মতো জানতে হবে। আচ্ছা, প্রকাশনা, তারা 3টা প্রকাশনা বের করে, সেটা হচ্ছে সেনা বার্তা, সেনা প্রবাহ, আর হচ্ছে আর্মি জার্নাল। ওকে, আচ্ছা, বিএমএ নিয়ে কেন বললাম যে ইনশাল্লাহ আমরা একদিন যাবো, এটা শুরুর দিকে তো পরিচয় দিলামই। ঠিক আছে, সেই ভিত্তিতে ইনশাল্লাহ একদিন এই মেডিকেল লাইফ শেষ করে, ইন্টার্ন শেষ করে একদিন যাইতেই। ওকে, আচ্ছা, সমস্যা নেই, তোমাদের সাথে কথাবার্তা হলে এ সম্পর্কে আরো আমরা জানবো, আরো ইন ডিটেলসে জানবো। ঠিক আছে, এন্ড হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু এই স্কোপ খোলা। কিভাবে? তোমরা ফার্স্টে একটা মেডিকেল কলেজ সিকিউর করো, আর যেখানে যাও, যেখানে যাও না, বেসিক্যালি মেডিকেল কলেজ সিকিউর করার পরে তোমরা কিন্তু সব পরীক্ষা টরীক্ষা দিয়ে, মানে এমবিবিএস শেষ করে, ইন্টার্নি শেষ করে তোমরা ইয়া করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বাংলাদেশ আর্মি থেকে কিন্তু সার্কুলার দেওয়া হয় ডাক্তার নেওয়ার জন্য। ঠিক আছে, যেটাকে আমি বললাম যে আর্মি মেডিকেল কোর বা হচ্ছে কি এএমসি কোর, একটা মানে আমাদের সময় এফএমসি তে এটা ডাইরেক্ট নেওয়া হতো, তো আমরাই লাস্ট ব্যাচ ছিলাম। এর পরবর্তীতে আপাতত এটা বন্ধ আছে, তো সামনে যদি অন হয় তাহলে ইনশাল্লাহ আরো আসবে যারা এভাবে আর কি আইসিএসবি তে তোমার এন্টার করে, তো হচ্ছে কি ডাইরেক্ট তোমার হচ্ছে কি বিএমএ তে তাদেরকে পাঠানো হয় পড়াশোনা শেষ করে। অবশ্যই মানে এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো তোমরা ইনশাল্লাহ পরবর্তীতে জানতে পারবা। এরপরে আসো নেক্সট, এখন আমরা যেটা দেখবো, সেনাবাহিনী সম্পর্কে যেহেতু জানা হয়ে গেছে, তাহলে এখন আমাদের জানা উচিত কি নৌবাহিনী সম্পর্কে। ঠিক আছে, ওকে। আমি দেখতে পারতেছি যে এখানে একটু মিসম্যাচ হয়েছে। আমি আশা করি এতে তোমাদের খুব একটা সমস্যা হবে না।
তো তোমরা যদি ধরতে পেরে থাকো তাহলে হ্যাঁ, এখানে ছবিটাতে একটু প্রবলেম, তো এটার জন্য আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। তো এটা আমার কাদের ছবি? এটা হচ্ছে গিয়ে আমার বিমান বাহিনীর ছবি, ঠিক আছে? আমি পয়েন্ট আউট করে দিই তোমাদের জন্য। বিমান বাহিনী আর নৌবাহিনী পরেরটা যেটা হয় লিখবো। আচ্ছা, তাহলে বিমান নৌবাহিনী রিলেটেড ইনফরমেশন এখানে, বাট এটা বিমান বাহিনীর ছবি। পিছনে যে কি বলে আমার কি কি নাম এটা, বিমানটা দেখতে পাচ্ছ, সেটার নাম তোমরা অনেকেই হয়তো জানো, হ্যাঁ, মিগ-29। আচ্ছা, আসো এখন আমরা পরবর্তী আলোচনাগুলো করি। আচ্ছা, এখন দেখো, নৌবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এগুলো রিলেটেড আমার মেডিকেলে তেমন একটা কোশ্চেন আসে না। ইনফ্যাক্ট আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে তেমন একটা কোশ্চেন আসে না, বাট তারপরও তোমরা যদি অবশ্যই ডিফেন্সে পরীক্ষা দিতে চাও তাহলে এগুলো সম্পর্কে হালকা পাতলা জানাটা ভালো। ঠিক আছে, স্লোগান কি আমরা খুব ভালো মতোই জানি, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। আচ্ছা, সদর দপ্তর কোথায়? বনানী, ঢাকা। একমাত্র বীর শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে রুহুল আমির। এইটা তোমাদের জন্য জানার পয়েন্ট, ঠিক আছে? যে আমার কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসে, ঠিক আছে? যাত্রা শুরু হয় কি, বিএনএস পদ্মা আর হচ্ছে বিএনএস পলাশ, এই দুটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করা হয়। পরবর্তীতে কি, প্রথম রণতরী তোমার কি ছিল? বিএনএস পদ্মা। আচ্ছা, বৃহত্তম যুদ্ধ জাহাজ বিএনএস সমুদ্র জয়। এরপর হচ্ছে কি একমাত্র মিসাইল ফ্রিগেট তোমার হচ্ছে বিএনএস ওসমান। ঠিক আছে, তাহলে এই নামগুলো আমাদের কিন্তু জানতে হবে, অ্যাটলিস্ট প্রথম বা যাত্রা শুরু যেটা দিয়ে, বৃহত্তম যেটা দিয়ে, কারণ এগুলো কিন্তু মেডিকেলে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো, বাংলাদেশ নেভাল একাডেমি এটা কোথায়? চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। ঠিক আছে, আলটিমেটলি সবাইকে বিএমএ তে আগে, বিএমএ থেকে ট্রেনিং নিতে হয়, তারপরে তাদেরকে হচ্ছে গিয়ে এরকম করে পাঠায় যে তোমার চট্টগ্রামে আমার নেভাল একাডেমি, তারপর এয়ার একাডেমি, সব জায়গায় পাঠানো হয়। ঠিক আছে। আচ্ছা, সাবমেরিন আমরা কি জানি? সাবমেরিন হচ্ছে গিয়ে বা নৌজা নবযাত্রা এবং হচ্ছে বা নৌজা জয় যাত্রা। ঠিক আছে। আচ্ছা, প্রথম সাবমেরিন ঘাঁটি ছিল বিএনএস শেখ হাসিনা, এটা এখন বর্তমানে নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নামটা এখন আমাদের হাতে আসে নাই, সো আমরা আপাতত এটাকে বাদ দিয়ে যাই। ঠিক আছে, জাস্ট জানার জন্য জানলাম, বাট তারপরে এটা সর্বপ্রথম সাবমেরিন ঘাঁটি ছিল তখন যখন উদ্বোধন করা হয়। ডেফিনেটলি তোমরা জানো যে আমাদের ওই আওয়ামী লীগ সরকার ছিল, এই কারণে এটা কি শেখ হাসিনা, আবার তারা তো যেখানে পাইছে বঙ্গবন্ধু শেখ হাসিনা শেখ মুজিব নাম টাম ঢুকা একদম ভাষায় ফেলাইছে, এই কারণে তো মানুষের মনে আরো বিষ জমা হয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা আলোচনা পরে করবো। প্রকাশনা কি, নৌ পরিক্রমা। আর মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী তোমার কত নাম্বার সেক্টর ছিল? আমার হচ্ছে গিয়ে 10 নাম্বার সেক্টর। ঠিক আছে। আচ্ছা, 10 নাম্বার সেক্টরের আওতায় ছিল। এরপরে আসো যে সকল অভিযান বা হচ্ছে কি সফল অভিযান বা মুক্তিযুদ্ধের কি ছিল? অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট কারা পরিচালনা করে? তোমার হচ্ছে কি বাংলাদেশ নৌবাহিনী। ঠিক আছে, পরবর্তীতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি বাংলাদেশ বিমান বাহিনী। হ্যাঁ, তোমাদেরকে যেটা বললাম যে এখানে কিছুটা আমার মিসম্যাচ হয়েছে, এটাই ছিল আমাদের আচ্ছা, বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে। আমরা একটু ঠিক করতে পারি জিনিসটাকে, NAVY। ঠিক আছে, তাহলে এটা আমাদের বাংলাদেশ নেভির ছবি, বাট হ্যাঁ, বাংলাদেশ বিমান বাহিনী রিলেটেড কিন্তু পড়াশোনা এখানে। ঠিক আছে, তো কনফিউজড হয়েও না, আমরা তোমাদের কাছে দুঃখিত ছবি নিয়ে একটু মিসম্যাচ হওয়ার কারণে। আচ্ছা, এবার খেয়াল করো যে বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জানি। ঠিক আছে, যে বাংলার আকাশ রাখিব মুক্ত, এটা কিন্তু বিভিন্ন সময়, ইনফ্যাক্ট তোমার এই যে বিভিন্ন যে প্যারেড হয় সেখানেও কিন্তু এই স্লোগান গুলো উচ্চারণ করা হয়। ঠিক আছে, তো তোমরা এটা জানো, বাংলার আকাশ রাখিব মুক্ত। সদর দপ্তর কোথায়? ঢাকা সেনানিবাসের মধ্যেই হচ্ছে গিয়ে আমার বিমান বাহিনীরও সদর দপ্তর। ঠিক আছে। আচ্ছা, একমাত্র বীরশ্রেষ্ঠ ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ঠিক আছে, তাহলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা আমাদের পয়েন্ট। আমরা কি কি পাইলাম? বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ, একমাত্র বীরশ্রেষ্ঠ হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আমরা সেনাবাহিনীতে পেয়েছিলাম 3 জন এবং নৌবাহিনীতে পেলাম কি 1 জন। ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ র্যাঙ্ক কি? সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে কি এয়ার মার্শাল, যেটা হচ্ছে আমাদের চিফকে দেওয়া হয়। ঠিক আছে, চিফ অর্জন করলে যে চিফ হতে পারে। আচ্ছা, প্রথম বিমান বাহিনী প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম একে খন্দকার। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তোমাদের জানতে হবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আমাদের আসে। ঠিক আছে, প্রতিষ্ঠাকাল কত? 1974। তাহলে খেয়াল করো যে 1971 সালে কিন্তু আমার সেনাবাহিনীর মাধ্যমে শুরু করা হয় এই কি বলে সশস্ত্র বাহিনীর যাত্রা, এবং 1974 সালে এসে কিন্তু আমার এয়ারফোর্স গঠন করা হয়। ঠিক আছে। আচ্ছা, 1974 সাল। এছাড়াও তোমার বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিও যশোরে 1974 সালে হচ্ছে গঠিত হয়।
ঠিক আছে? তো আমার বেসিক্যালি কথাটা হচ্ছে কি এটাই যে বা ফার্স্ট হচ্ছে এয়ারফোর্স গঠন, তো ফার্স্ট হচ্ছে কি আমার আর্মি গঠন করা হয়, তারপরে এয়ারফোর্স কিন্তু পরবর্তীতে আমার তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা খেয়াল করবো যে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যেটা কিনা আগারগাঁওয়ে তোমার হচ্ছে গিয়ে অবস্থিত, এটাতে তোমরা অনেকে যেয়ে থাকতে পারো, আমিও গিয়েছি। জায়গাটা অনেক সুন্দর, বিভিন্ন রকমের বিমান টিমান দেখতে পারবো পুরাতন। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটি, বাংলাদেশ বিমান ঘাঁটি বাহিনী ঘাঁটি কুর্মিটোলা। ঠিক আছে? কুর্মিটোলা। ইনফ্যাক্ট একটা মজার ঘটনা কি জানো, এই কুর্মিটোলার পাশে থেকে আমি তোমার ক্লাস দিচ্ছি। সো আমার এটা খুবই পরিচিত। তোমরা যদি অনেকে আছে যাদের বাবা মা হচ্ছে গিয়ে আগেই বলে নিছিলাম যে ডিফেন্স ব্যাকগ্রাউন্ডে, তারা হয়তো এখানে আসতে পারো, বা যাদের বাবা মা মনে করো যে এয়ারফোর্সে আছে, তারা হয়তো তোমরা দেখে যেতে পারো যে কুর্মিটোলা ঘাঁটি কিরকম, কোনটা। ঠিক আছে? এটা কিন্তু দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটি, বুঝতে হবে। আচ্ছা, এবার আসো প্রকাশনা কি, ঈগল ত্রৈমাসিক, আর হচ্ছে বিমান সেনা কি ষান্মাসিক। ঠিক আছে? ওকে। পরবর্তীতে আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের তিন বাহিনী নিয়ে আলোচনা হয়ে গেল, এরপর বাকি থাকে আর কি, তাই না? অভ্যন্তরীণ রক্ষার জন্য কিন্তু আমাদের আরো কিছু সংস্থা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ও বাংলাদেশ বর্ডার গার্ড। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বলতে নিছিলাম বাংলাদেশ পুলিশ। ঠিক আছে? বাট বাংলাদেশ বর্ডার গার্ড নিয়েও একটু আলোচনা করা উচিত, কারণ বাংলাদেশ বর্ডার গার্ড কি, আমাদের কিন্তু বর্ডারকে গার্ড করতেছে যারা, এরাই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড। ঠিক আছে? এই বাংলাদেশ বর্ডার গার্ড কিন্তু বাইরে থেকে না, নর্মালি বিভিন্ন বাহিনী থেকে, ধরো যে হচ্ছে এয়ারফোর্স, তারপর নেভি, আর্মি থেকে, স্পেশালি আর্মি থেকেই তোমার হচ্ছে নিয়োগ করা হয় বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য। আচ্ছা, এরপর খেয়াল করো ভূমিকা কি, যে বাংলাদেশের সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত। আচ্ছা, পূর্ব নাম কি ছিল? ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। পরে কি বাংলাদেশ রাইফেলস নাম করা হয়। ঠিক আছে? বিডিআর। আচ্ছা, এরপরে কি বর্তমান নাম কি? পিলখানা বিদ্রোহের পরে তোমার বর্ডার গার্ড বাংলাদেশ নামকরণ করা হয়। ঠিক আছে? এটা চলে বর্তমান নাম। এগুলো সম্পর্কে আমরা কিছুটা জানলাম। ওকে। এবার আসো, তোমাদেরকে যেটা বলতেছিলাম যে আমাদের পুলিশ সম্পর্কে তো একটু আলোচনা করতেই হয়। কারণ কি, বাংলাদেশের পুলিশই তো সব জায়গায় দেখা যায়, তাই না? বাংলাদেশের ভিতরে যেহেতু আমরা অবস্থান করতেছি, ভিতরে তো পুলিশের বাইরে তেমন করে কিন্তু অন্য বাহিনীর লোকজন কমই দেখা যায়। কারণ কি, মোস্ট অফ দেম তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে নিয়োজিত থাকে। ঠিক আছে? এখন বর্তমানে তোমরা বাইরে বের হইলে এই পুলিশের পাশাপাশি আর্মিদেরকেও দেখবে, কারণ তারা কি বলে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজেও নিয়োজিত আছে। যেহেতু কি আন্দোলন পরবর্তীতে এখনো তো বাংলাদেশ তেমন একটা স্টেবল অবস্থায় আসতে পারেনি, তাই না? এখনো তো খুবই ভলনারেবল একটা অবস্থায় আছে। তো প্রতিরক্ষার জন্য তো শুধুমাত্র পুলিশ, আর তার থেকে আরেকটা বড় কথা, এই মাঝখানে, আন্দোলনের মাঝখানে পুলিশের তো আমরা ভূমিকা দেখছি, পুলিশ কি করছে, তাই না? এই জন্য আর্মির উপরে আমাদেরকে রিলাই করা লাগতেছে। তো আর্মি, আমরা যেরকম বিভিন্ন জায়গায় গেলে বের হইলেই কিন্তু আমি দেখতে পারি যে বিভিন্ন তোমার চেকপোস্ট গুলাতে আর্মিরা দাঁড়ায় আছে, বিভিন্ন হচ্ছে গিয়ে সিগন্যাল গুলাতে আর্মিরা দাঁড়ায় আছে। ঠিক আছে? তোমরাও দেখবা, হয়তো তোমরাও দেখে থাকবা। যেহেতু বললাম আমি কুমিল্লার আশেপাশে আছি, তো ওটার পাশে আরেকটা খুবই পরিচিত জায়গা, সেটা হচ্ছে কিন্তু ইসিবি। ঠিক আছে? ইসিবি তে গেলে আমি দেখি যে ওখানে আর্মিরা টহল দিচ্ছে, বা হচ্ছে কি ইয়া করতেছে। আর আরেকটা কাহিনী তাহলে তোমাদেরকে শুনে, কাহিনী না, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে ইসিবি তে নর্মালি আমরা তো জানি যে অটো রিক্সা চলার কোনো নিয়ম নেই, তাই না? তো অটো রিক্সা গুলো যখন আসে, মোস্ট অফ দ্য টাইম আমি ইসিবি তে গেলে দেখি যে অটো রিক্সা গুলাকে তোমার হচ্ছে আর্মিরা লাঠি দিয়ে খেলে দিচ্ছে। ঠিক আছে? তো এই আর কি, তারা পালা করে এভাবে জিপ করে করে লোক রেখে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা তো এখন দেশের অবস্থা পরিস্থিতির উপর ভিত্তি করে চলতেছে। বাট নর্মালি আমরা কি দেখি, নর্মালি আমরা কিন্তু মোস্ট অফ দা জায়গায় বাংলাদেশ পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ দেখতে পারি। ঠিক আছে? এখন আসো, বাংলাদেশ পুলিশ মানে যে পুলিশ সব জায়গায় ছড়ানো ছিল না, মেট্রোপলিটন পুলিশ মানে কি, মেট্রোপলিটন বা ঢাকার মতো এরিয়াতে যে পুলিশগুলো আছে, তো আলটিমেটলি একই কথা। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, বাংলাদেশ পুলিশ প্রধান অসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ঠিক আছে? সদর দপ্তর কোথায়? ঢাকার ফুলবাড়িয়ায়। এটা একটু আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে। মূলনীতি কি? শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি। আচ্ছা, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে যাচ্ছি না, বাট তারপর দেখি তো আমরা। যাই হোক, তো সবই ঠিক আছে। যাই হোক, সবাই তো আর একরকম না, দুই একজনের জন্য বা যাই হোক, যে কয়জনের জন্য হোক, যে একটা নাম খারাপ হওয়া আর কি। ভালো মানুষ অবশ্যই সব জায়গাতেই আছে, ভালো খারাপের মিশ্রণ সব জায়গাতে আছে, ডিফেন্সেও ভালো আছে, খারাপও আছে। ঠিক আছে? পুলিশেরটা হয়তো একটু আমাদের চোখে বেশি পড়ে, এটা হচ্ছে কি বিষয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা মেট্রোপলিটন পুলিশ কি, মেট্রোপলিটন নগরীর জন্য গঠিত বিশেষ পুলিশ বাহিনী। আচ্ছা, বাংলাদেশে 8টি মেট্রোপলিটন নগরী রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হচ্ছে ডিএমপি নামে পরিচিত।
প্রতিষ্ঠা কত? 1976 সালের 1 ফেব্রুয়ারি। ঠিক আছে? এগুলো কোশ্চেন মেইনলি আবার বিসিএস এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা জেনে রাখলাম, কারণ বিসিএস এর কিন্তু অনেক সাধারণ জ্ঞান তো আর এরকম না যে একটা নির্দিষ্ট সিলেবাস আছে, তোমার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তুলে এনে এনে আবার সাধারণ জ্ঞান দিয়ে যায়। ঠিক আছে? তো আমরা কিন্তু বলতে পারবো না যে এখান থেকে প্রশ্ন আসবে, ওখান থেকে আসবে না, ওখান থেকে আসবে, ওখান থেকে আসবে না। তো আমাদের বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ হচ্ছে যে মোটামুটি সবকিছু সম্পর্কে একটু ন্যূনতম জ্ঞান রাখা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পুলিশ সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা হচ্ছে গিয়ে র্যাব। আর হচ্ছে গিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড। আচ্ছা, র্যাব, র্যাব সম্পর্কে তো তোমরা সবাই জানো। ঠিক আছে? একটা কোবরা, তাদের মনোগ্রামের মধ্যে একটা কোবরার ছবি থাকে, হ্যাঁ, আর কালো কালারের পোশাক পরে থাকে। র্যাব মানে একটা আতঙ্ক, যে ওরে বাবা রে র্যাব, তাই না? যদিও বর্তমানে মানে আন্দোলনের সময় পরবর্তীতে র্যাবের যা ভূমিকা দেখা গেছে সেই অনুযায়ী র্যাবকে মানুষ আমরা পাত্তাই দেয় না। বাট তারপর স্টিল র্যাব কিন্তু, স্টিল মানুষজন দেখলে কিন্তু র্যাবকে ভয় পায়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আসলে র্যাব সম্পর্কে আমরা ছোটখাটো দুই একটা জিনিস একটু জানবো। ঠিক আছে? তাহলে কি, তোমার আত্মপ্রকাশ কবে? 2004 সালের 26 মার্চ। ঠিক আছে? আত্মপ্রকাশ করে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে র্যাব যে বিষয়টা আছে না, এটা কিন্তু আমার মানে র্যাবে বাইরে থেকে লোকজন কতটা নেয় আমি জানি না, বাট মোস্টলি আমি যেটা জানি, পুলিশ, তারপর হচ্ছে আর্মি, এখান থেকে কিন্তু র্যাবের মানুষজনকে তারা রিক্রুট করে। ঠিক আছে? বাইরে থেকে র্যাব তেমন একটা নেয় বলে আমার মনে হয় না। তোমার মেইনলি বিভিন্ন বাহিনী থেকে তোমার হচ্ছে রিক্রুট করা হয় র্যাবের জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, স্লোগান কি এদের? স্লোগান হচ্ছে বাংলাদেশ আমার অহংকার। ঠিক আছে? দেখছো সবার কি বলে, স্লোগান গুলা কিন্তু একজন একজনের থেকে একটু আলাদা। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ঢাকার কুর্মিটোলা। তার মানে দেখো, এই কুর্মিটোলা কিন্তু মানুষের একটু কম জানা, বা তোমরা জানতেও পারো, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে? ওকে, এরপর খেয়াল করো বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড সম্পর্কে আমরা দু চারটা একটু তথ্য জানবো, যে 1995 সালের 14 ফেব্রুয়ারি গঠন করা হয়। কাজ কি? উপকূলীয় নিরাপত্তা। ঠিক আছে? এখন দেখো, কোস্ট গার্ড এর কাজটা মেইনলি কি, এই কোস্ট গার্ড সম্পর্কে কিন্তু আমরা একটু কমই জানি। এখান থেকে এটা কোস্ট গার্ড মেইনলি নেভি থেকেই তোমার হচ্ছে গিয়ে ইয়া করে, কি বলে, রিক্রুট করে। ঠিক আছে? বা নেভিরই হচ্ছে গিয়ে একটা পার্ট এই কোস্ট গার্ড। তো তারা বেসিক্যালি কি করে, যে তোমরা যে বিভিন্ন ইন্ডিয়ান সিনেমা বলো বা বিভিন্ন সিনেমায় দেখো না, যে সমুদ্র দিয়ে চোরাচালানি করার চেষ্টা করতেছে। ঠিক আছে? এই কেজিএফ যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমরা জানো যে সমুদ্র রাস্তায় বা হচ্ছে গিয়ে তোমার ইন্টারন্যাশনাল ওয়াটার, এই পথে যখন চোরাচালানি করার চেষ্টা করে, তখন হচ্ছে সাদা পোশাক পরে কিছু লোকজন যে এসে পরে ধরে ফেলার জন্য। ঠিক আছে? তো এরাই কি, এরাই হচ্ছে কোস্ট গার্ড। এরা মেইনলি হচ্ছে কি, দেখো এখন আমার একটা সীমানা, সমুদ্র সীমানাও তো আছে, তাই না? বাংলাদেশেরও কিন্তু একটা সমুদ্র সীমানা আছে। ঠিক আছে? এটা তোমরা যদি আগের ক্লাস আমার করে থাকো, তাহলে তোমরা হয়তো এতক্ষণে পেয়ে গেছো যে বাংলাদেশের সমুদ্র আন্তর্জাতিক কত, অর্থনৈতিক কত। ঠিক আছে? তো তোমরা আগের ক্লাসে দেখবা অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানি যে একটা সীমানা আছে, তো এই সীমানাটাকে তো গার্ড করতে হবে, কারণ ওখানে তো আর আমরা দেয়াল তুলতে পারি না, তাই না? সমুদ্রের মাঝে দেয়াল তোলা সম্ভব না। তো এই জন্য কি, এই সীমানাটাকে আমার রক্ষা করার জন্য কারা আছে? এই যে বাংলাদেশ কোস্ট গার্ড। তাহলে কোস্ট গার্ড আমরা কি জানলাম? 1995 সালে 14 ফেব্রুয়ারি গঠন করা হয় উপকূলীয় নিরাপত্তা ও হচ্ছে কি নৌযান গুলো তোমার হচ্ছে কি জলদস্যুদের হামলা থেকে রক্ষা করে। আর উল্লেখযোগ্য অভিযান যেমন কি অপারেশন জ্যাক, আচ্ছা অপারেশন জাটকা। ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো আমাদের একটু জানতে হবে। এরপরে আসো, কোস্ট গার্ড সম্পর্কে আমাদের আলোচনা করা শেষ হলে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কারা প্রশাসন, হচ্ছে গোয়েন্দা সংস্থা সমূহ। ঠিক আছে? এখন কারা প্রশাসন, কারা প্রশাসন কি? কারাগারে যাদেরকে হচ্ছে গিয়ে তোমার রিক্রুট করা হয়। ঠিক আছে? কারা নিরাপত্তা দেওয়ার জন্য, যে কয়েদিদের নিরাপত্তা, তারপর কয়েদিদের থেকে আমাদেরকে নিরাপত্তা, ঠিক আছে, সবাইকে নিরাপদ রাখার জন্য কারা প্রশাসন। আচ্ছা, স্লোগান কি তাদের? রাখিব নিরাপদ, দেখবো আলোর পথ। ঠিক আছে? খুবই সুন্দর একটা স্লোগান। মোট কারাগার কয়টা আছে? সরি, 86। এত বড় ভুল মানুষ কিভাবে করে? ঠিক আছে, 68টি। সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এই কয়টি? 68টি। তার মধ্যে হচ্ছে কি একটি তোমার নারী কারাগার। বুঝতে পারছো? আচ্ছা, টোটাল 68টা কারাগারের মধ্যে কয়টা নারী কারাগার? হচ্ছে কি একটা। ঠিক আছে? তাহলে প্রথম নারী কারাগার কোথায়? গাজীপুর জেলার তো হচ্ছে কাশিমপুরে অবস্থিত। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রথম নারী, তারপর প্রথম নারী কারাগার, এই জিনিসগুলো, কারণ অবভিয়াসলি একটা একটা জিনিস তোমরা ভালোই বুঝতেছো। ঠিক আছে? এটা আমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই যে একটা কারাগারে নারী পুরুষকে তো একসাথে রাখা যায় না, কোনোভাবেই রাখা যায় না। তো নারীদের জন্য আলাদা কারাগার কোথায়? গাজীপুরে অবস্থিত। ঠিক আছে?
ওকে, এরপর খেয়াল করো যে গোয়েন্দা সংস্থা সমূহ, আচ্ছা, গোয়েন্দা সংস্থা সমূহ, সিআইডি, ঠিক আছে, প্রথম মাথায় নাম কি আসে? সিআইডি। সিআইডি আমরা সবাই তো ছোটবেলা থেকে সিআইডি দেখে বড় হয়েছি, আমার তো মনে হয় তোমরা সবাই দেখার কথা। ঠিক আছে, এখনকার বাচ্চা কাচ্চারা একটু কমই দেখে, বাট আমরা মানে আহ, আমি বা হচ্ছে গিয়ে তোমরা আমার থেকে কত 2-3 বছরের হবে, তাই না? 3 বছরের হবে, যেটা থার্ড ইয়ারে পড়ি এখন। তো তোমরা কি কি বলে সিআইডি দেখে তো বড় হয়েছে, কারণ ওই টাইমটাতে সিআইডির পিক মুভমেন্ট ছিল, সিআইডির যা এক একটা মানে এপিসোড আসতো দেখে এত ভালো লাগতো। যদিও এখন এপিসোড গুলো দেখলে মনে হয়েছে আরে এটা তো এরকম হওয়ার কথা ছিল, এটা তো ওরকম হওয়ার কথা, এটা এত সহজে পারার কথা নয়, এটা তদন্ত করে কেমনে বাইর করলো, যাই হোক সবকিছুই ভালো লাগতো। আরেকটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে ওই যে ডক্টর সালুকে, ঠিক আছে, যে ওই যে ফরেন্সিক ডিপার্টমেন্টে, ওরে দেখতে সেই লাগতো, মাঝে মাঝে মনে হতো মানে ফরেন্সিকের ডাক্তার হয়ে যাবো, সিআইডি কে হেল্প করবো, সেই মজা হবে একদম, জবরদস্ত একটা বিষয় হয়ে যাবে। তো বেসিক্যালি এখন জিনিসগুলো একটু মনে পড়ে, কারণ কি থার্ড ইয়ারে পড়ি তো, থার্ড ইয়ারের সিলেবাস অনুযায়ী তোমার ফার্মাকোলজি আর হচ্ছে কি ফরেনসিক মেডিসিন আছে, তো আমাদেরকে ফরেনসিক রিলেটেড যে মানে ওর বইটা একটা একটা মিস্ট্রি, একটা গল্পের মতো, যে একটা থেকে একটা একটা জিনিসকে কি বলে, একটা জিনিসকে কি বলে, প্রত্যেকটা জিনিসের একটা মানে সকল ক্রিমিনোলজির একটা মেডিকেল টার্মিনোলজি আছে, তারপরে তোমার সবকিছু মানে ক্রিমিনাল সব অ্যাক্টিভিটিকে মেডিকেল একটা জিনিসের আওতাবদ্ধের মধ্যে নিয়ে আসে, মানে সবকিছু দেখতে ভালোই লাগে। তার উপরে তো আরো আছে অটোপসি টটোপসি এগুলো হ্যান ত্যান। আর মেডিকেলে আসো, ইনশাল্লাহ থার্ড ইয়ারে উঠলে তোমরাও অটোপসি দেখতে পারবা, ঠিক আছে, হ্যাঁ ওটারই কথা বলতেছি। সব বন্ধুরা একসাথে মিলে হঠাৎ করে যখন মাথায় বুদ্ধি আসতো যে আরে ইউটিউবে একটু সার্চ করে দেখি তো পোস্ট মর্টমের ভিডিও কিরকম আছে, তারপরে তো এটা তো আগে আরো বেশি চলতো, ক্লাস 5-6 এর বাচ্চা, 4-5 এর বাচ্চারা এসে বলতো আর জানো আমি অটোপসি, সরি অটোপসি তো তোমরা চিনবে না, সে পোস্ট মর্টমের ভিডিও দেখছি, আমি পোস্ট মর্টমের ভিডিও, মানে যে পোস্ট মর্টমের ভিডিও দেখতে পারছে সে মনে হয় যে বাদশা হয়ে গেছে, বুঝছো, যে আমি যে কোনো কিছু সহ্য করতে পারবো। তো ওগুলো সমস্যা নেই, ইনশাল্লাহ মেডিকেলে আসলে তোমরা লাইভ দেখতে পারবা, ঠিক আছে, যে ফরেনসিক মেডিসিন আসলে কি করে, কিভাবে কাজ করে। কারণ আমরা দেখলাম কয়েকদিন আগে, থাক তোমাদের সাথে এসব এক্সপিরিয়েন্স এখন শেয়ার না করি, তোমরা মানে শেয়ার না করি মানে কি যে একটা সাসপেন্স থাক, তোমরা একটা মেডিকেল কলেজে আসবা, ইনশাল্লাহ ভর্তি হবা, তো কিছু জিনিস তো থাকতে হবে যেগুলো তোমাদেরকে একটু ইন্টারেস্ট জাগাবে, তাই না? কারণ পড়া তো পড়তেই হবে, আলটিমেটলি বহুত পড়া পড়তে হবে। তো ওই পড়া আর কি, কি বলে, পড়ার ফাঁকে একটু যাতে সাসপেন্স থাকে, একটু যাতে ইন্টারেস্ট থাকে পড়ার প্রতি, যে আচ্ছা কি হবে না হবে, ঠিক আছে, কি আসতেছে আমার জন্য। তো যাই হোক ইনশাল্লাহ তোমরাও ভালো মতো পরীক্ষা টরীক্ষা দিয়ে মেডিকেলের চান্স পাও, তারপরে তোমরাও এসব কি বলবো উইটনেস করিও, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা গোয়েন্দা সংস্থা সমূহ গুলো সম্পর্কে একটু জানি। প্রথমে তো সিআইডি নিয়ে কত আলাপ আলোচনা করলাম, তো ডেফিনেটলি সিআইডি সেটা হচ্ছে অপরাধ তদন্ত বিভাগ, ঠিক আছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যেটা কিনা বাংলাদেশ পুলিশেরই আওতায়। ওকে, এরপরে কি তোমার হচ্ছে গিয়ে স্পেশাল ব্রাঞ্চ বা হচ্ছে বিশেষ শাখা, তারপর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, ঠিক আছে, এই যে ডিজিএফআই এর কথা মনে আছে? ডিজিএফআই এর সদর দপ্তর কোথায়? এই যে তোমার যেখান থেকে আয়না ঘর উদ্বোধন করা হলো, উদ্বোধন না তো সরি, আবিষ্কার করা হলো, আয়না ঘর থেকে লোকজন বের করা হলো, ঠিক আছে, এটা হচ্ছে ডিজিএফআই এর ইয়া কার্যালয়। বুঝতে পারছো? তোমরা যদি এই ক্যান্টনমেন্ট বা আশেপাশেও কোথাও থেকে থাকো তাহলে অবশ্যই এই জায়গাটা সামনে দিয়ে তোমরা একবার হইলেও গেছো। একটা দেখবা যে ওরকম একটা পাকা নীল কালারের এরকম একটা বিল্ডিং, ঠিক আছে, এরকম একটা বিল্ডিং, এই বিল্ডিং এর নিচে ছিল, বেসমেন্টে ছিল হচ্ছে কি তোমার আয়না ঘর। কল্পনা করা যায়, এটা আমরা সারা জীবন দেখে আসছি, এটা তো আমি একটা টাইমে হসপিটাল মনে করতাম যখন ছোট ছিলাম, ওদিক দিয়ে যাতায়াত ছিল তো হসপিটাল মনে করতাম, পরে জানতে পারলাম যে না, এটা ডিজিএফ এর বিল্ডিং, এর নিচে হচ্ছে গিয়ে এই কাণ্ড কীর্তি। আম, এটা সব 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 দেশেই আছে, সবখানে আছে, যেখানে গোয়েন্দা সংস্থা আছে সেখানে এই আয়নাঘর জাতীয় কিছু না কিছু তো অবশ্যই আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিজিএফআই আর কি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বলছে কি এনএসএ, তাহলে আমাদের কয়টা গোয়েন্দা সংস্থা আমরা পাচ্ছি টোটাল? 1, 2, 3, 4টা, ঠিক আছে, মোটামুটি এই চারটাই আমাদের গোয়েন্দা সংস্থার সকল কাজগুলো করে থাকে। আচ্ছা, তাহলে আমরা আজকে যেই জিনিসগুলো জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগগুলা কি কি, ঠিক আছে। প্রথমে আমরা কি সশস্ত্র বাহিনী সম্পর্কে একটা ওভারভিউ পাইলাম, যে বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, ঠিক আছে, এই সম্পর্কে একটা হচ্ছে গিয়ে ওভারভিউ পাইলাম।
তারপরে আমরা কি জানলাম, আমরা হচ্ছে গিয়ে বর্ডার গার্ড সম্পর্কে জানলাম, বিজিপি, এরপর হচ্ছে গিয়ে আমরা এই পুলিশ সম্পর্কে জানতে পারলাম কয়েকটা তথ্য। তারপরে আমরা জানতে পারলাম কি তোমার হচ্ছে কোস্ট গার্ড, এরপরে আমার কিছু র্যাব সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে পারলাম, পরে হচ্ছে কারা প্রশাসন, আর হচ্ছে গিয়ে গোয়েন্দা সংস্থা সমূহ। ঠিক আছে, তো এইগুলো সবকিছুই কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ডেফিনেটলি সিলেবাস তো জানি না কোন সিলেবাস আসবে, তাই না? তাহলে কি এগুলো সবই আমাদের সিলেবাসের অন্তর্গত, এগুলো সব সম্পর্কে আমাদের মোটামুটি জানতে হবে। এন্ড এইগুলা জানাটা তোমাদের জন্যই ভালো। ঠিক আছে, একটা দেশ সম্পর্কে জানতে হলে সেটা দেশের অভ্যন্তরীণ যে ব্যবস্থাগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, যে কোন কোন ব্যবস্থা বিদ্যমান বা প্রতিরক্ষার জন্য। তুমি একটা দেশে বাস করতেছো, তোমার যদি কোনো প্রতিরক্ষায় না থাকে তাহলে হবে? প্রথম দেশের কিন্তু একটা দেশ গঠনের যে 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্টের মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল প্রতিরক্ষা। একটা দেশ যদি নিজেকে রক্ষা না করতে পারে তাহলে কিন্তু সেটা দেশ বা রাষ্ট্র হিসেবে কাউন্টই করা হয় না। ঠিক আছে, তো আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আই গেস তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছো। ইনশাল্লাহ যারা মেডিকেল পরীক্ষা দিবে তাদেরও এগুলো কাজে লাগবে, যারা এফএমসি তে পরীক্ষা দিবে তাদের আরো কাজে লাগবে, যারা ডিফেন্সে পরীক্ষা দিবে তাদের তো আরো আরো কাজে লাগবে। ঠিক আছে, তো সবকিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের এখানে আমি তোমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট রিগার্ডস। সো সি ইউ সুন ইন মেডিকেল ক্যাম্পাস, রাইট? ওকে, থ্যাংক ইউ।